বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন নিশ্চিত বিএনপির। এখন পর্যন্ত 209 আসনে ধানের শীষ, 70টিতে 11 দলীয় ঐক্যের জয়। দেশ পুনর্গঠন ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ধানের শীষের বিজয় সংহত করার প্রত্যয়। বিজয় মিছিল না করার নির্দেশ তারেক রহমানের। এবং বিশেষ দলকে সুবিধা দিতে জনরায় বদলে দেওয়ার চক্রান্ত দেখছে 11 দল। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গণনা শেষ হওয়ার আগেই বিজয়ী ঘোষণার অভিযোগ এনসিপির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে দেখছেন সময় সংবাদের 72 ঘন্টার বিশেষ সম্প্রচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফলে এরই মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এখন পর্যন্ত 209 আসনে বিজয়ী ধানের শীষ, 70 আসন পেয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলে গণনা। আসছে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ফল। এর মধ্যে ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন আসনে এই বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ উল্লাসে মেতেছেন কর্মী সমর্থকরা। নির্বাচনের সবশেষ ফলাফল জানতে আমরা এখন যুক্ত হব আমাদের সহকর্মী জিন্নাতারা যশোর সঙ্গে। যশোর, আপনার মাধ্যমে আমাদের সারা দেশের মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছে, তাদের মাধ্যমে আপনার কাছ থেকে জেনে নিতে চাই এখনকার সবশেষ ফলাফল। জি ইনান, আপনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে অনানুষ্ঠানিক যে ফলাফল সেটি ইতিমধ্যে প্রায় বেশিরভাগ আসনেই ঘোষণা হয়ে গেছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে। আমরা দেশের নানা প্রান্তে যাব, তবে এখন একটু যেতে চাই নির্বাচন কমিশনে। সেখানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কাজ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, আপনি একটু আমাদের জানাবেন আনুষ্ঠানিক ফল ঘোষণা কতদূর এগোলো, এখন পর্যন্ত কি অবস্থা? রাত 9টার পর থেকেই কিন্তু ফলাফল দেওয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। এখন বাজে সকাল 8টা, অর্থাৎ 12 ঘন্টা, প্রায় 12 ঘন্টা অতিবাহিত হতে চলেছে। এর মধ্যে প্রায় 200 আসনের ফলাফল ঘোষণা করতে, বেসরকারি যে ফলাফল সেই বেসরকারি ফলাফল দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। আর বাকি রয়েছে মাত্র 100 আসনের ফল। এটি দিলেই কিন্তু নির্বাচন কমিশন যে তাদের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে কাগজে কলমে যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞ শেষ হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের সহকর্মীরা নানা রকম ফলাফল বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কিন্তু ইতিমধ্যে বেশিরভাগ ফলাফলই দিয়ে দিয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে ধানের শীষ বিপুল পরিমাণ ভোটে এগিয়ে রয়েছে। এবং তার সাথে এই দলটির সাথে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে বা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে রয়েছে সেটি হলো জামাত ইসলামের যে 11 দলীয় যে ঐক্য জোট, সেই জোট দ্বিতীয় অবস্থানে রয়েছে। এবং এর মধ্যে জামাত বেশি ভোট পেয়েছে অন্যান্য জোটের প্রার্থীদের মধ্যে। আমরা সকাল থেকে রাত থেকেই বলছিলাম, ফলাফলের বিভিন্ন খবর বলছিলাম নির্বাচনের সাথে, যে যদি আমরা আসলে বারবারই বলা হয়ে থাকে যে এদেশের ইতিহাসের যে কটি 12টি যে নির্বাচন হয়েছে সেই 12টি নির্বাচনের মধ্যে 4টি নির্বাচনকে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন বলা হয়ে থাকে। এবং এই অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্যে হচ্ছে 1991 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবং এই 1991 সালে কিন্তু বিএনপি জয়লাভ করেছিল, অর্থাৎ ধানের শীষ 140টি আসন পেয়েছিল। তার বিপরীতে মূলত প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ছিল আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ সে সময় 93টি আসনে প্রার্থী, তাদের মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে, প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ছিল বিএনপি। এবং তারপরে যদিও 96
আবার হচ্ছে বিএনপি বিরোধী দলে অবস্থান করে। তারপরে কিন্তু 96-এর পরে কিন্তু যে 2001 সালে যে নির্বাচন, 2001 সালে কিন্তু আবারও হচ্ছে 193টি আসন নিয়ে জয়লাভ করে বিএনপি, অর্থাৎ 193টি আসন সে সময় জয়লাভ করে। এবার কিন্তু তখনই 2001 সালে সর্বোচ্চ আসন নিয়ে জয়লাভ করেছিল বিএনপি, এবং এবার যতটুকু দেখছি আমরা এখন পর্যন্ত ফলাফলের জায়গা থেকে সেখানে কিন্তু বিএনপি আরও এগিয়ে রয়েছে, অর্থাৎ 2001 সালের যে নির্বাচনের যে জয়লাভ বিএনপির, সেখান থেকে কিন্তু আরও এক ধাপ এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এবার, অর্থাৎ 200-র কাছাকাছি বা 200 পার হয়ে যাচ্ছে বিএনপির ফলাফলের জায়গা থেকে, অর্থাৎ এবারই হয়তো সর্বোচ্চ আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে। যদিও এখনো পর্যন্ত যে বেসরকারি যে ফলাফল নির্বাচন কমিশন দেয়া, সেখানে এখনো পর্যন্ত অনেকগুলো ফলাফল দেয়া বাকি রয়েছে, কিন্তু আমরা যদি দেখছি যে নির্বাচন কমিশনের দেয়া যেসব তথ্য, সেসব তথ্যের ভিত্তিতেই কিন্তু এই ধরনের ফলাফলটি বিশ্লেষণ করলে দেখা যায়। এবং দেখছি যে যেহেতু নির্বাচন কমিশনের আরও কিছুটা সময় লেগে যাবে ফলাফলের ঘোষণা করতে, এবং ফলাফল দেওয়ার পরেই তারা কিন্তু গেজেট প্রকাশের জন্য কমিশন চেষ্টা করবে, এবং সেটি হয়তো একদিনের মধ্যেই সকল যারা 299 আসনে যারা জয়লাভ করবেন যেসব প্রার্থীরা, তাদের গেজেট প্রকাশ করবেন, এবং গেজেট প্রকাশের পরেই কিন্তু তাদের যে শপথ গ্রহণের পর্ব। এবং এই ছিল নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন বিভাগীয় কমিশনারের কার্যালয় সেগুনবাগিচায়, নিয়াজ শুভ, আমরা চলে যাচ্ছি তার কাছে। আজকের সকাল বাংলাদেশের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। দেশব্যাপী উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে নির্বাচন ঘিরে কিন্তু আমরা দেখেছি আসলে সারা দেশের মানুষ কতটা উৎসুক ছিলেন, এবং রাতভর ভোট গণনা শেষে এখন কিন্তু আসলে চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আছে। আমরা আসলে প্রাথমিক ও বেসরকারি ফলাফলের হিসেবে সংখ্যাগরিষ্ঠতা আসনে যেটা আমরা জানতে পেরেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এগিয়ে আছে, এবং দেশের বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিএনপি স্পষ্ট ব্যবধানেই এগিয়ে আছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হলেও যেখানে শেষ মুহূর্ত আমরা আসলে দেখতে পেরেছি যে সেই জায়গাগুলোতে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ছিল বেশ তুঙ্গে। দেশের বিভিন্ন কেন্দ্রের ফল কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে, এবং আমরা জানতে পেরেছি যে আসলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। এছাড়াও রাজধানী সহ বিভিন্ন জেলার বিএনপি সমর্থকদের মাঝেও কিন্তু দেখা গেছে উচ্ছ্বাস। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী যে দলগুলো ছিল ও তাদেরও কিন্তু বেশ কিছু অভিযোগ আপত্তির বিষয় নজরে রেখেছে, এবং তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে গণমাধ্যমকেও জানিয়েছে। নির্বাচনকে ঘিরে এবারের আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ছিলেন সতর্ক অবস্থানে। এছাড়াও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এছাড়াও আমি একটু জানাতে চাই যে আসলে বিএনপি থেকে যে প্রতিশ্রুতিগুলি দেয়া হয়েছিল, আমরা ইতোমধ্যে কিন্তু শুনতে পাচ্ছি যে সেগুলো রক্ষায় কিন্তু তারা কাজ করে যাবে, এবং বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান কিন্তু জানিয়েছিলেন যে বিজয় মিছিল বা সেই ধরনের কোনো উচ্ছ্বাস প্রকাশ না করতে, সবাইকে শান্ত থাকতে তিনি বলেছিলেন, এবং তার সমর্থকরা কিন্তু আসলে সেই বিষয়গুলোকে আমলে নিয়েছে। এবং আমরা দেখছি যে রাতভর সারা দেশবাসীর যে অপেক্ষা, তারা যেভাবে আসলে চাচ্ছিলেন যে এই নির্বাচনের দিকে তারা তাকিয়েছিলেন, সেই কাঙ্ক্ষিত ফলাফলের যে অপেক্ষা, প্রত্যেকেই আমরা জানি যে আসলে সারা দেশের মানুষ আসলে নির্ঘুম রাত কাটিয়েছে। তাদের প্রত্যেকেই এখন সেই ফলাফলের অপেক্ষায় আছে, সেই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় উৎসুক জনতা, তারা রাস্তায় দাঁড়িয়ে এবং বিভিন্ন জায়গায় যে যেখানে পারছে আসলে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করছে, এবং সবার চোখ আটকে আছে স্ক্রিনের দিকে।
শেষ হাসি আসলে কে হাসতে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু সকলেই বুঝতে পেরেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য তারা এখন অপেক্ষা করছে। আমি আরেকটা বিষয় জানাতে চাই যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ শুক্রবার জুমার নামাজের পর কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হবে এবং সেখানে কিন্তু ঢাকা এবং আশেপাশের যারা বিএনপি সমর্থক আছে তাদের প্রত্যেককেই কিন্তু আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যে পরিস্থিতিগুলো দেখছি, রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যে অবস্থা দেখেছি, আসলে সব জায়গায় বেশ সুশৃঙ্খলভাবেই কিন্তু প্রত্যেকেই অপেক্ষায় করছে। এখন সব কিছুর ঊর্ধ্বে কিন্তু অপেক্ষা। আমরা কিন্তু দেখেছি গতকাল সকাল থেকেই আমাদের যে ভোট গ্রহণ যখন শুরু হয় তখন থেকেই আমরা আসলে দেখেছি যে গতকাল সকাল ভোট শুরু হওয়ার পর থেকেই প্রত্যেকেই বেশ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে এবং প্রত্যেকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা যেভাবে সংস্কার চাইছিলেন, যেভাবে নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা ছিল এবং তারা প্রত্যেকেই যারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো রক্ষায় কিন্তু আসলে কাজ করবেন বলে আমরা জেনেছি। আমাদের সহকর্মী আব্দুল আওয়াল আছে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ ১.৫ যুগের বগুড়ার মানুষের যে রাজনৈতিক সংগ্রামের ইতিহাস, রাজনৈতিক শোষণ বঞ্চনার ইতিহাস, সেই শোষণ বঞ্চনার ইতিহাস ঘুচিয়ে কিন্তু বগুড়ার মানুষের জন্য আজ নতুন সকালের উদয় হয়েছে। বিশেষ করে বগুড়া ৬ সদর আসন থেকে ঘরের ছেলে তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান যিনি, তিনি কিন্তু ১ লাখেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। বগুড়ার মানুষের অপার মানুষের ভালোবাসায় কিন্তু তিনি সিক্ত হয়েছেন এবং এই যে বগুড়া ৬ থেকে তিনি নির্বাচিত হয়েছেন প্রথমবারের মতো সংসদ সদস্য। এই সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে কিন্তু তিনি আসলে প্রথমবারের মতো যেমন সংসদে যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বগুড়ার সন্তান। অর্থাৎ বগুড়ার যেই ৭টি সংসদীয় আসন আছে, বগুড়া ৬ সহ সেই ৭টি সংসদীয় আসনে কিন্তু বগুড়ায় বিএনপির প্রার্থীরা কিন্তু ভূমিধস বিজয় পেয়েছে। আমরা জানি যে বগুড়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি এবং সেই জায়গা থেকে বরাবরই আসলে বগুড়া বিএনপির দুর্গ হিসেবে খ্যাত এবং দীর্ঘ যে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি ফ্যাসিবাদ বিরোধী, সেই সময়গুলোতেও বগুড়া এই যে আন্দোলন সংগ্রামের অন্যতম একটি ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই জায়গা থেকে বগুড়ার মানুষ কিন্তু আসলে কোনো ভুল করেনি। বগুড়ার মানুষ তাদের ঘরের সন্তানের কথা রেখেছে এবং রাজনৈতিক যেই শপথ ছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে ভোটকে কেন্দ্র করে, সেই সময় কিন্তু তিনি বগুড়া এসেছিলেন এবং খুব বেশি একটা বার্তা বগুড়ার মানুষের উদ্দেশ্যে তিনি না দিয়ে সহজ করে বলেছিলেন যে আমি ঘরের সন্তান, আপনাদের কাছেই বিচার, আপনাদের কাছেই আমি আমার দায়িত্বটুকু দিয়ে গেলাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্বটুকু আসলে বগুড়ার মানুষকে দিয়ে গিয়েছিলেন, বগুড়ার মানুষও কিন্তু আসলে উজাড় করে দিয়েছে সবটুকুই। তারই প্রেক্ষিতে কিন্তু বগুড়ার যেই ৭টি সংসদীয় আসন, ৭টি সংসদীয় আসনে কিন্তু বিএনপির যারা প্রার্থী আছেন তারা কিন্তু ভূমিধস বিজয় লাভ করেছেন এবং বগুড়া ২ এবং বগুড়া ৭-এর যারা প্রার্থী আছেন, বগুড়া ২-এ উপজেলা বিএনপি সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মির্জা আলম, তিনি প্রায় ১ লাখের মতো ভোটে তিনিও কিন্তু জয়লাভ করেছেন এবং ঠিক একই কায়দায় কিন্তু আসলে বগুড়ার সাথে যিনি আছেন মোর্শেদ মিল্টন, তিনিও কিন্তু প্রায় ১ লাখ বা তার কাছাকাছি ভোটে কিন্তু বিজয় লাভ করেছেন এবং অন্যান্য আসনগুলোতেও কিন্তু বগুড়া প্রায় ৫০,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন এবং বগুড়ার মানুষ বলছেন যে দীর্ঘ ১৭ বছরে বগুড়ার মানুষ যে রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘরের সন্তান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বগুড়ার মানুষের যে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সেগুলো কিন্তু এগিয়ে যাবে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি মুন্সিগঞ্জের সহকর্মীর কাছে। প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের যে ৩টি আসন, সেই ৩টি আসনে কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং ৩ জনে কিন্তু নতুন মুখ এবং এখানকার যে রাজনৈতিক নানা রকম পট পরিবর্তন, সমীকরণ এবং এখানকার বিদ্রোহী প্রার্থী সবকিছু যে উপেক্ষা করেই কিন্তু এই ধানের শীষ প্রতীকের যে বড় বিজয় হয়েছে এবং ৩টি আসনে কিন্তু বড় ব্যবধান হয়েছে। মুন্সিগঞ্জ ১ আসনে শেখ মোহাম্মদ আবদুল্লাহ কিন্তু ১,৬৭,৫৬২ ভোট পেয়ে ৬৫,৯৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের AK-এম ফখরুদ্দিন রাজীব পেয়েছেন কিন্তু ১,০১,৫৬৮ ভোট। আর মুন্সিগঞ্জ
2 আসন, যেটি পদ্মা সেতু নিয়ে এই যে আসনটি, সেই এলাকায় বিএনপির কেন্দ্রীয় যে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, তিনি কিন্তু ৬২,৫৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,২১,১৫৪। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি মাজিদুল ইসলাম, তিনি কিন্তু পেয়েছেন ৫৮,৫৭৩ ভোট। আর যেটি সদর আসন, সবচেয়ে আলোচিত ছিল বাংলাদেশে, সেই মুন্সিগঞ্জ ৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন। তিনি কিন্তু ৩৫,৭৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১,২৪,৬৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিরই সদ্য যিনি কিছুদিন আগেও জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহের ছোট ভাই মোহাম্মদ মহিউদ্দিন, পেয়েছেন ৮৮,৯৩৬ ভোট। তো মুন্সিগঞ্জের যে ৩টি আসন, সেখানে যে ১৯ জন প্রার্থী ছিলেন, সেই প্রার্থীদের অধিকাংশই কিন্তু জামানত হারিয়েছেন। এবং এখানকার যে ধানের শীষের যে এই বড় ব্যবধানের জয় জয়কার, তার পিছনে কিন্তু নানা রকম যুক্তি দিচ্ছে বিশ্লেষকরা। এবং তারা বলছেন যে এই অঞ্চলে যে বিএনপির দীর্ঘদিন ধরে একটি ধানের শীষের প্রতীকের প্রতি দুর্বলতা ছিল, এর আগেও কিন্তু একচাটিয়া প্রাধান্য ছিল ধানের শীষের, সেটা কিন্তু পুনরুদ্ধার তারা করতে পেরেছেন। এবং এখানকার যে এই প্রার্থীদের সঙ্গে যে ভোটারদের সংযোগ ছিল, সেই বিষয়গুলো নিয়ে, এবং 3টি আসনে যে নতুন মুখ, এবং 3 জনই কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিলেন। আর এখানে গণভোটেও কিন্তু হা ভোট জয়যুক্ত হয়েছে। তো প্রাচীন যে এই সভ্যতায় যে রাজনৈতিক যে নানা রকম ঐতিহ্য রয়েছে, তাই কিন্তু বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জে এই ত্রয়োদশ জাতীয় সংসদের ফলাফলের সবশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনী ফলাফল এবং ফলাফলের পরবর্তীতে কর্মী সমর্থকদের যে প্রতিক্রিয়া সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশ গড়ার অঙ্গীকার করেছেন বিএনপির বিজয়ী প্রার্থীরা। তারা বলেছেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং গণতন্ত্রের অভিযাত্রাকে আরও সুসংহত করাই হবে তাদের অগ্রাধিকার। মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। ঠাকুরগাঁ 1 আসনের যারা ভোটার্স এবং জনগণ, তাদের কাছে আমি ঋণী, এবং এই ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তা আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই, আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁ জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব। তো আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে, এবং আমাদের ভিশন 31, ভিশন 2030 এটা দেওয়া আছে, এগুলোর আলোকেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে, আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। সুশাসনের জন্য, যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবে না ইনশাল্লাহ। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। আল্লাহর অশেষ রহমত, এবার 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ তথা ঢাকা 2, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া, এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ,
মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকে ছেয়ে গিয়েছে, সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল। সেগুলি থেকে পরিত্রাণের জন্যে জনগণকে সেখান থেকে মুক্তির জন্যে আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব। আমি প্রথমত আমার ভোটার এবং আমাদের নেতা কর্মী এবং নির্বাচনে যারা কষ্ট করেছেন আমার জন্য, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তবে আমি কাজের মধ্যে তাদের ঋণ শোধ করতেও পারবো না, তবে তাদের ঋণ আমি চিরদিন মাথায় করে রাখব। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নাই। এটা আসলে আমার জয়লাভ, এটা রূপগঞ্জবাসীর জয়লাভ, এটা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের জয়লাভ। কারণ রূপগঞ্জবাসী অনেক বছর ধরে এটার অপেক্ষায় ছিল যে ভোট দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। রূপগঞ্জবাসী, শুধু রূপগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মানুষ এটার অধিকারতে বঞ্চিত ছিল। আমি বলবো এটা রূপগঞ্জবাসীর বিজয়, যাতে আমি রূপগঞ্জবাসীকে সবাইকে নিয়ে একসাথে মিলে দলবল ছেড়ে যে সব ধর্মকে এক করে সবাইকে একসাথে মিলে আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ করতে চাচ্ছি। প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন। মাদারীপুর 3 আসন তথা মাদারীপুরের উন্নয়নের কাজগুলো আমরা করে মানুষের যে দুর্ভোগ দুর্দশা আছে সেটা লাঘব করতে পারি। আর আমাদের ইয়াং জেনারেশন যারা আমাদেরকে নতুন ভোটাররা ভোট দিয়ে বিজয়ী করলো, সেই নতুন ভোটারদের জন্য আমার যে ইচ্ছা আপনারা আগেও শুনেছেন, মাদারীপুরে আমরা একটি শিল্পনগরী গড়ে তুলব, ছোটোখাটো শিল্প কলকারখানা গড়ে তুলে আমাদের সেই যুবকরা স্বাবলম্বী হবে, দেশকে উন্নত করবে, নিজেও স্বাবলম্বী হবে। আমি কিছু স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা রেখেছি। যে সকল রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা আমরা দেখেছি অবহেলিতভাবে নির্জনভাবে পড়ে আছে, সেই কাজগুলো ইনশাল্লাহ স্বল্পমেয়াদেই শেষ করব। বিপুল সংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। তবে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না বলে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। এতে আরও বলা হয়, বাদ জুমা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর প্রতি শুভ কামনায় নামাজ শেষে দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দোয়ায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা করার জন্য অনুরোধ করা হয়। জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন 11 দলীয় ঐক্যের বিজয়ী প্রার্থীরা। তারা আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জনগণ, ফিরে এসেছে গণতন্ত্র। সকলে পোস্টাল ব্যালটে তাদের ভোট পাঠিয়েছে এবং তারা আমাদের জন্য দোয়া করেছে। সকলের দোয়ার বরকতে আজকে মেহেরপুর 1 আসনে আমরা বিজয় লাভ করেছি। আমাদের প্রতিবেশীদের সাথে যাদের এতদিন মন কষাকষি ছিল, বিজয় লাভ করার কারণে কারো উপরে চরম নীতিকে অবলম্বন করবেন না। সকলে পারস্পরিক প্রতিবেশী ভ্রাতৃত্বের ভিত্তিতে আমরা সকলে বসবাস করব ইনশাআল্লাহ। আমি বলেছি, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি চাই সকল সাথিয়াবাসীর এমপি হতে, নেতা হতে। আমি চাই সকল সাথিয়াবাসীর খাদেম হতে। আমি সকলকে নিয়ে পথ চলতে চাই এবং আমি একটি স্বপ্নের সাথিয়া করতে চাই সকলকে সাথে নিয়ে। আমি চাই সমাজ থেকে দুর্নীতি দূর হোক, সমাজ থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী এগুলো দূর হোক এবং আমাদের মানুষ, আমাদের এলাকার মানুষ শান্তিতে ঘুমাতে পারুক এবং স্বাধীনভাবে
তারা তাদের যে কার্যক্রমগুলো আছে সেটা চালাক। পিরোজপুরের সম্মানিত জনগণ যারা আমার উপরে আস্থা রেখেছেন, আমার উপরে আমাকে বিশ্বাস করেছেন, আমি সেই সকল জনগণকে আমি আমার অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছি পিরোজপুরের উন্নয়নে। আমি পিরোজপুরের জনগণকে বলেছি আমি কি কি উন্নয়নমূলক কাজ করতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাকে সুযোগ দেবেন আমি আমার প্রত্যেকটি ওয়াদা একটি একটি করে পূরণ করবো ইনশাআল্লাহ। রংপুরের ৬টি আসনে 11 দলীয় জোট, একটি আসনে শাপলাকলি এবং 5টি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এবারের যে নির্বাচন, জাতীয় নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যেমন একেবারে আওয়ামী লীগ একেবারে নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে। তারা 5 আগস্টে যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজকে 12ই ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে, এই স্বৈরাচারের দোসরদেরকে প্রত্যাখ্যান করেছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিয়ে এই বাংলাদেশের জন্য এবং আমার এলাকার জন্য এমন বড় বড় কাজ করার সুযোগ আমাকে দেন, যাতে করে তার মধ্য দিয়ে সকলের ঋণ একেবারে শোধ হয়ে যাওয়ার একটা ব্যবস্থা হয়। বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যে ফলাফল ঘোষণা করা হচ্ছে এখন পর্যন্ত আপনারা জানেন যে আমরা সেই খবর জানাচ্ছি আপনাদের। আমার সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী জিন্নাতারা জশোয়া। আবার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের জানাবেন সবশেষ আপনার কাছে কি খবর আছে। আমরা জানি অনানুষ্ঠানিক যে ফল সেই অনুযায়ী 209টি আসনে এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী 209টি আসন পেয়েছে বিএনপি, 70টি আসন পেয়েছে জামায়াতের যে নেতৃত্বাধীন জোট, সেটি এখনো 13টি আসনের ফল ঘোষণা বাকি আছে। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে অন্যান্য ফলাফল জানার চেষ্টা করব। সহকর্মী ফারুক ভাই রবিন আছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের যে ফলাফল ঘোষণা, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা, সেটি এখনো চলছে। ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সেই ফলাফল ঘোষণা করছেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 220টির বেশি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে আমাদের কাছে আমাদের সহকর্মীরা মানে বিভিন্ন সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে যেই ফলাফল সংগ্রহ করেছেন তাতে দেখা যাচ্ছে যে বিএনপি নেতৃত্বাধীন জোট 2/3 বেশি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে যাচ্ছে। এবং সেখানে আমরা যখন আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে যেই ফলাফলটি সংগ্রহ করেছেন, সেখানে এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে 286টি আসনের ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট 209টি আসনে মানে এগিয়ে রয়েছে বা 209টি আসন নিশ্চিত করতে পেরেছে। এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন নিশ্চিত হয়েছে 70টি, স্বতন্ত্র এবং অন্য আসনগুলো বা অন্যরা 7টি আসন নিশ্চিত করতে পেরেছেন। আর 13টি আসনের ফলাফল এখনো পর্যন্ত আমরা মানে সেটি এখনো গণনার পর্যায়ে রয়েছে। তো একটি বিষয় যদি জানাতে চাই যে বিএনপি নেতৃত্বাধীন জোটের 2/3 বেশি আসন কিন্তু গতকালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত করা হলো। এবং এই ফলাফল ঘোষণার যেই ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্রে আমরা যখন এটি শুরু হয় তখন কিন্তু এই জায়গাটিতে যথেষ্ট পরিমাণ ভিড় ছিল, কিন্তু এখন সেটি ক্রমেই কমে আসছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কেবলমাত্র আমরা বিএনপি নেতাদেরকেই দেখতে পাচ্ছি বা বিএনপির প্রতিনিধি দলকেই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। যদিও বিকেলের বা গত রাতের দিকে কিন্তু যে অন্য রাজনৈতিক দলের যে নেতারা তারাও রয়েছেন। তবে একটি বিষয় কিন্তু জানাতে চাই যে বিএনপির যেহেতু এরকম একটি বড় ধরনের জয় পেয়েছে, কিন্তু সেখানে দলটির পক্ষ থেকে কোনো ধরনের বিজয় মিছিল না করার জন্য কিন্তু
যে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অন্যদিকে গত রাতে এসে কিন্তু যে এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে নানান ধরনের অভিযোগ কিন্তু এখানে এসে করা হয়েছিল, বিশেষ করে ফলাফল বিলম্বিত হচ্ছে এমন অভিযোগ কিন্তু যে তোলা হয়েছিল। তো আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে খবরাখবর নিচ্ছেন। আমাদের সহকর্মী রায়দুল শুভ আছেন রাজধানীর মোহাম্মদপুরে, যাচ্ছে রায়দুলের কাছে। রায়দুল। রবিন, আপনি যেমনটা বলছেন যে আমি আসলে এই মুহূর্তে যদি বলতে চাই মোহাম্মদপুরের অর্থাৎ 13 আসনে, ঢাকা 13 আসনে অবস্থান করছি। এখানে বিএনপির যে আসনটি ছিল সেই আসনটির পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছি যে স্বতন্ত্র থেকে জামাতের যে 11 দলীয় জোট রয়েছে সেই জোট থেকে কিন্তু মামুনুল হক এবং এখানে ববি হাজ্জাজ কিন্তু এখানে যে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই বিজয়টি কিন্তু আমরা দেখেছি যে সেই বিজয়টি আসলে ববি হাজ্জাজের উপরেই চলে গেছে। এবং এই পুরো ভোটের মাঠের যে কথা যদি বলতে চাই সেক্ষেত্রে বর্তমানে এখন এই যে প্রার্থীরা, বিজয়ী প্রার্থীদের মধ্যে একটা উল্লাস, নতুন একটি আমেজ, নতুন একটি মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু আমরা গতকাল থেকে আসলে ফলাফল ঘোষণার পর থেকে কিন্তু লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে যদি আমরা এই আসনটির কথা বলতে চাই সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই আসনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন। মোহাম্মদপুরের যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, বিশেষ করে এটিকে একটি অপরাধপ্রবণ একটি এলাকা হিসেবে চিহ্নিত করা হয়, সেই জায়গা থেকে এই এলাকার মানুষের চাওয়া পাওয়াগুলো ছিল চিন্তায় মুক্ত এবং এখান থেকে কিশোর গ্যাংয়ের যে একটা দৌরত্ব ছিল সেটি যেন এই বিস্তারটা রোধ করতে পারে, যে আগামীর প্রতিনিধি হিসেবে আসবে, সেটি আসলে চাওয়া পাওয়া ছিল। এবারের যে নতুন জনপ্রতিনিধি আসছে তাদের কাছে নতুনভাবে নতুন বাংলাদেশ গড়ার পাশাপাশি এই বাসিন্দাদের বা প্রতিটা আসনের মানুষের আসলে চাওয়া পাওয়ার জায়গাগুলো কিন্তু আমরা দেখেছি যে ভিন্নতার মুখ কিন্তু দেখেছে। গতবার যে বিষয়গুলো লক্ষ্য করা গিয়েছে যে নির্বাচিত প্রার্থীরা এই আশ্বাস দিয়ে তারপরে তাদের সাথে সাক্ষাৎ পাওয়া যায় না, এইটি যেন আর ভবিষ্যতে না হয় সেই প্রতিশ্রুতিও যে বিজয়ী প্রার্থী আছেন তারা দিচ্ছেন। ঠিক পাশাপাশি যারা এই মুহূর্তে আসলে ভোটাররা আছেন তারাও কিন্তু দিচ্ছে। আমি যদি ঢাকার সব কিছু মিলে এক কথায় বলতে চাই যে গতকাল রাত থেকে কিন্তু বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা লক্ষ্য করা গিয়েছে। তার মধ্যে ঢাকা 16 আসনে আমিনুল হক এবং জামাতের যিনি আব্দুল বাতেন ছিলেন তাদের মধ্যে কিন্তু সেই এলাকায় একটি উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে সেটি সেনাবাহিনীর নিরাপত্তায় কিন্তু সেই আব্দুল বাতেনকে সেখান থেকে, অর্থাৎ ঢাকা মিরপুর 11 নম্বর যে কেন্দ্রটি ছিল সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে। আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই, সেখানে আছে রংপুর বিভাগে যেতে চাই। রংপুরে আমাদের আরেক সহকর্মী রেদওয়ান হিমেল আছেন। হিমেল, আমরা যদি একটু আপনাদেরকে সারা দেশের কথা বলি, সারা দেশে কিন্তু যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলোতে ভোটের মাঠে এগিয়ে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই উল্টো চিত্র যদি বলি, রংপুরের যে 6টি আসন, পুরো একছত্র যে নির্বাচন হয়েছে রংপুরে, সেটা কিন্তু একেবারেই বলা যায়। আমরা দেখেছি রংপুরের সংসদীয় যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনের মধ্যে 5টিতে কিন্তু জামাত মনোনীত যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিজয় হয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে একটি আসনে রংপুরের যে কাউনিয়া পীরগাছা 4 নম্বর যে আসনটিতে রয়েছে সেখানে এনসিপির, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি কিন্তু জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি মনোনীত প্রার্থী এমদাদুল হক ভরসা। সেখানে কিন্তু প্রায় 10,000 ভোটের ব্যবধানে কিন্তু তিনি জয়লাভ করেছেন। এছাড়াও একটি বিষয় বলে রাখি যে রংপুরের যে 3 আসনটি রয়েছে সেখানে জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত এই 3 আসন, সেই 3 আসনে কিন্তু একেবারে জাতীয় পার্টির স্থান এবার কিন্তু 3-এ। যারা সাধারণ রাজনীতিবিদরা বলছেন এটা কিন্তু একেবারেই হারিয়ে যাওয়ার একটা অবস্থা হয়েছে জাতীয় পার্টির রংপুর 3 আসন থেকে। এবং রংপুরের 3 আসনে জামাত মনোনীত প্রার্থী যিনি রয়েছেন মাহবুবুর রহমান বেলাল, তিনি কিন্তু এখানে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন ধানের শীষ প্রতীকে যিনি রয়েছেন শামসুজ্জামান শামু, তিনি কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছেন। সবকিছু মিলে যদি বলি, রংপুরে কিন্তু 6টি আসনের মধ্যে 5টিতে কিন্তু জামাত মনোনীত যারা প্রার্থীরা রয়েছেন তারা জয়লাভ করেছেন। এবং 11 দলীয় জোটের যিনি রয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনীত সদস্য সচিব, তিনি সহ মোট 6 জন, বলা চলে 6 জনই কিন্তু আসলে জয়লাভ করেছেন। এছাড়াও আমরা দেখেছি ঠাকুরগাঁয়ের 1 আসন রয়েছে জাতীয় বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু জয়লাভ করেছেন। সবকিছু মিলে কিন্তু একেবারে রংপুরে আমরা দেখেছি 6টি আসনে একছত্র যে একটা নির্বাচন সেটি হয়েছে।
আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমার আরেক সহকর্মীর কাছে গোপালগঞ্জে। গোপালগঞ্জের যে 3টি আসন, এই 3টি আসনের কিন্তু বেসরকারি যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা হয়েছে ভোর 4টার দিকে। জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি এই ফলাফল ঘোষণা করেছেন। তো এই ফলাফলে আমরা যেটি দেখেছি যে ইতিহাস সৃষ্টি করে বিএনপি এই গোপালগঞ্জের 3টি আসনেই কিন্তু নিরঙ্কুশ জয়লাভ করেছেন। আমি যদি একটু ফলাফল বলতে চাই যে গোপালগঞ্জ 3 আসন, সেটি দুঃখিত, গোপালগঞ্জ 1 আসন যেটি মুকসুদপুর এবং কাশিয়ানীর একটি অংশ নিয়ে গঠিত। এই আসনটিতে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ সেলিমুজ্জামান সেলিম তিনি ৭১,৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী তিনি হলেন কাবির মিয়া, যিনি গণ অধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫৪,৪৬৪ ভোট। এছাড়া গোপালগঞ্জ 2 আসনে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী, তিনিও কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেছেন। তো আর কোটালীপাড়াতে গোপালগঞ্জ 3 আসনে যিনি জয়লাভ করেছেন তিনিও বিএনপির প্রার্থী SM জিলানী, তিনিও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। আর গোপালগঞ্জে এই ছিল আমার কাছে নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফলের সর্বশেষ তথ্য। ইনান, আমাদের সহকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন। আমাদের এক সহকর্মী ফারুক ভাই রবিন তিনি যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে, যেখানে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করছে। আমরা এখন পর্যন্ত সেই তথ্যটাই জানি যে 209 আসন এখন পর্যন্ত আসন বিএনপি পেয়েছে, 70টি আসন পেয়েছে জামাতের নেতৃত্বাধীন জোট। এখনো 13টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। এবং আরেকটি বিষয় আমরা যেটি জানি যে যেহেতু বিএনপি অনেকগুলো আসন পেয়েছে এবং সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছে, তবে দলীয়ভাবে বলা হয়েছে যে কোনো বিজয় উল্লাস মিছিল হবে না। সেজন্য আমাদের সহকর্মীরাও জানিয়েছেন তেমন কোনো তথ্য আপাতত আমরা নেই। নিশ্চয়ই আবারও আসবো যশোর আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির মুখপাত্র মাহাদি আমিন। পাশাপাশি কিছু আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগও করেন তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান তার 2টি নির্বাচনী আসন বগুড়া 6 এবং ঢাকা 17-তে ইতিমধ্যে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আরও অবগত আছেন যে গতকাল রাত থেকে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিভিন্ন ধরনের কারচুপি, জালিয়াতি, কেন্দ্র দখল সহ নানা অপরাধে সম্পৃক্ত ছিল। তারপরও জনগণের আন্তরিক ভালোবাসা ও সমর্থনে আমরা দেখেছি ধানের শীষের প্রার্থীরা বিপুল সংখ্যক আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনেকে এর মাঝে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জনগণের ভালোবাসায় সিক্ত দল বিএনপি ইনশাল্লাহ জনসমর্থন নিয়ে 2/3 বেশি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকেও দেশ জুড়ে বিভিন্ন জায়গায় অনেক ধরনের কারচুপি, জালিয়াতি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষভাবে নির্দিষ্ট কিছু আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং আজকে হয়েছে। এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে আমাদের হাতে। যদি উদাহরণ দিই, শুধুমাত্র ঢাকা শহরে ঢাকা 8, ঢাকা 11, ঢাকা 13, ঢাকা 16 সহ বেশ কিছু আসনে ভোট গণনা এবং ফলাফল ঘোষণায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিলম্ব করা হচ্ছে। বিএনপি কিংবা ধানের শীষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ যে বিজয়, সেই বিজয়ের ব্যবধানটাকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করেছে। ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এবং দেশব্যাপী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে কিছুটা ব্যাহত করেছে। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে জামাতে ইসলামী। একটি বিশেষ দলকে সুবিধা দিতে নির্বাচনী কর্মকর্তাদের ভোট গণনায় অনিয়ম সহ নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ জানিয়েছে দলটি। জনরায় বদলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে জামাত।
বৃহস্পতিবার দিনভর ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে একে একে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্র ও আসনের ফল। এর মধ্যে রাতে নানা অভিযোগ নিয়ে ইসিতে যায় জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। কথা বলছি নির্বাচন কমিশনের সাথে, তাদের ব্যাখ্যা আমরা জানবো। আমরা তাদের সাথে ফোনেও কথা বলেছি, এখন ফিজিক্যালি আসছি, আমরা তাদের বক্তব্য শুনবো এবং এটার ব্যাপারে আমরা কোনো ধরনের কোনো ছাড় দেব না। আমরা যদি জনগণের এই মতামতকে বা জনগণের দেওয়া এই ভোটাধিকারকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানিপুলেশন করার চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি এবং সেটাকে বাস্তবায়নের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া সেটা আমরা দেব। এর আগে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন জামায়াতের মুখপাত্র। সেখানে কমপক্ষে 8টি সিট যেখানে ফাইনাল হওয়ার পর আবার নির্বাচন কর্মকর্তারা ফেরত নিয়েছেন, সেখানে তারা কলম দিয়ে কাটাকাটি করেছেন এবং বলেছেন যে এটা আমাদের ভুল হয়েছে, নতুন করে সেটা দেওয়া আছে। প্রথম দিকে যোগ করে যেটা ছিল, এই পরিবর্তনের পরে 5000 ভোট পরিবর্তন হয়, ডাক্তার খালেদুজ্জামান এখন 5000 ভোটে তিনি পরাজিত। এটা খুবই মারাত্মক একটি বিষয়। এই ধরনের অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমরা যে হিসাব করেছি বিভিন্ন 129টা সেন্টার থেকে যেটা আমরা পেয়েছি, তিনি 20,000-এরও বেশি ভোটে তিনি অ্যাডভান্স আছেন, কিন্তু প্রতিপক্ষ বলছেন যে তিনি পাস করেছেন, যেহেতু ঘোষণা হয় না সুতরাং তিনি এটা সুবিধা নিচ্ছেন। অথচ এটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা আগে এটা ঘোষণা দেওয়ার সুযোগ ছিল। ঢাকার মতো একটা আসন যেখানে 3 লাখের মতো ভোটার, খুব ইজিলি সেটা সম্ভব। অর্থাৎ খুবই পরিকল্পিতভাবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো করা হচ্ছে। এছাড়া কিছু আসনে গণনা শেষ হওয়ার পরও ফল প্রকাশ না করা, কিছু আসনে গণনা শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ফল প্রকাশ করার অভিযোগ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা যতদূর জানতে পেরেছি, সংস্কারের জন্য যে গণভোট ছিল সেই গণভোটের পক্ষে হা ভোট বেশি পড়েছে। এই জন্য আমরা দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ জানাই। যদিও অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করা হয় নাই, সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়েছে সেখানে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত 2টা জোটের মাঝেই বলতে হবে। বেশ কিছু ঘটনা ঘটেছে, আমরা এগুলা কম্পাইল করছি। বেশ কিছু আসনে আমাদের জানা মতো আমরা এগিয়ে আছি এবং গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। তা আমরা বুঝতে পারছি না এটা কেন। পুরানা রাজনীতির সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না, আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে যারা রাজনীতি করবেন তাদেরকে এই কথা মেনে নিতে হবে যে পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো নির্বাচন হয় না, কোনো রাজনীতি হয় না। স্বাভাবিক একটা নির্বাচন যখন হবে সবাই জিতবে না, কেউ জিতবে কেউ হারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের দেশে কিছু সংস্কৃতি আছে, আমরা এই সংস্কৃতিকে পাল্টানোর পক্ষে। তবে আমাদের কিছু অবজারভেশন আছে, সেই অবজারভেশনগুলো আমরা জাতির সামনে তুলে ধরার পক্ষে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে এনসিপি সহ 11 দলীয় জোট। বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী কারচুপি গণনা শেষ হওয়ার আগেই গণমাধ্যমে ফল প্রকাশ এবং কোনো কেন্দ্রে গণনা শেষ হওয়ার পরও ফল ঘোষণা না করার অভিযোগ তুলেছে এনসিপি। রাতে বাংলা মোটরের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিছু জায়গায় খুবই কম মার্জিন আমরা দেখেছি, অনেকেই হেরে গেছেন, অনেকেই জিতে গেছেন। 200, 300, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট। সেখানে যদি এরকম 3000, 4000 ভোটের হিসাবে, কেন্দ্রের হিসাবে একরকম, রিটার্নিং কর্মকর্তার হিসাবে একরকম, মিডিয়াতে অন্যরকম আমরা দেখতে পাই, এটা আমাদের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং ভোট গণনার ক্ষেত্রে একটা সন্দেহ তৈরি করে। নির্বাচন কমিশনকে বলবো অবশ্যই এই বিষয়গুলো খতিয়ে না দেখা পর্যন্ত, এই অভিযোগগুলো স্পষ্টভাবে আমলে নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সেই আসনগুলোর যেন কোনো ফলাফল ঘোষণা করা না হয়। আমরা আবারও যেতে চাই সহকর্মী জিন্নাতারা যশোয়ার কাছে। যশোয়া, জানাবেন এখন পর্যন্ত আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আমরা তো দেখছি আর মাত্র 13টি আসনের ফলাফল বাকি রয়েছে। জি ইনান, আমরাও সেই ফলাফলের অপেক্ষায় আছি। আর 13টি আসন মাত্র বাকি, এর মধ্যেই বেশিরভাগ আসনের ফলাফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেছে। আমাদের সহকর্মীরা আছেন দেশের নানা প্রান্তে, একটু যুক্ত হব। চট্টগ্রামে আমাদের সহকর্মী ফেরদৌস লিপি আছেন, তার সঙ্গে যুক্ত হব, জানার চেষ্টা করব তিনি যেই সংসদীয় আসনে আছেন
সেখানের কি অবস্থা? লিপি, আপনি জানাবেন কোথায় আছেন এবং সেখানকার। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের মধ্যে 14টিতে জয়যুক্ত হয়েছে বিএনপি প্রার্থী, 2টিতে জামায়াতে ইসলামী জয়যুক্ত হয়েছে। কিন্তু স্বস্তির বিষয় সেটা হচ্ছে যে চট্টগ্রাম কিন্তু কোনো ধরনের বড় ধরনের সহিংসতা কিংবা অভিযোগ অনুযোগের ছাড়াই কিন্তু জাতীয় সংসদ যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছে। এবং ভোটের পরের দিনের পরিবেশের কথা যদি আমরা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, সাধারণ মানুষ কিন্তু ঘর থেকে বেরোচ্ছে। যদি আজকে ছুটির দিন, কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিক পরিস্থিতি কিন্তু বিরাজ করছে চট্টগ্রাম নগরীতে। আপনারা জানেন যে গতকাল রাত 3:30 পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। বিশেষ করে জেলা উপজেলাগুলো থেকে যে ফলাফল সেগুলো আসতে রাত হয়, সে কারণে 3টা-3:30 পর্যন্ত কিন্তু ফলাফল ঘোষণা করে। এবং চট্টগ্রামে যে আসলে বলা হতো যে বিএনপির ঘাঁটি, আমরা দেখেছি যে 2008 সালে কিছুটা হোঁচট খেলেও এবার কিন্তু 2026 সালে বিএনপি পুনরায় তাদের যেই ঘাঁটি সেটা ফিরে পেয়েছে। অর্থাৎ বিএনপি কিন্তু চট্টগ্রামে যে অধিকাংশ সংসদীয় আসন সেগুলো তারা জয়যুক্ত হয়েছে। তবে কেন্দ্রীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি চট্টগ্রামের যারা প্রার্থী আছেন তারাও কিন্তু সেভাবে কোনো ধরনের বিজয় মিছিল কিংবা সভা সমাবেশ কর্মসূচি রাখেনি। তবে ভোটে জয়যুক্ত হওয়ার পরও কয়েকজন প্রার্থী তাদের যে প্রতিক্রিয়া সেটা গণমাধ্যমের কাছে জানিয়েছেন। গণমাধ্যমের কাছে জানানোর পর তারা বলছেন যে প্রতিশ্রুতিগুলো জনগণকে তারা দিয়েছেন সেগুলো যেমন পূরণ করবে, বিশেষ করে চট্টগ্রামের মানুষ যে আস্থা বিশ্বাস বিএনপির উপর রেখেছে সেগুলো তারা পূরণ করার চেষ্টা করবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা সিলেটে চলে যাব অপু মৌনিকের কাছে, তিনি সেখানকার সর্বশেষ খবর জানাবেন। দেখুন, উত্তেজনা এবং টান যে উত্তেজনা রয়েছিল সেই উত্তেজনা নিয়েই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ঠিক মধ্যরাত পর্যন্ত কিন্তু সিলেটের যে ফলাফল রয়েছিল সেই ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, সিলেটের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিদোষ বিজয় আমরা লক্ষ্য করেছি। এবং এখানে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এক মধ্যরাত পর্যন্ত কিন্তু এই ফলাফল ঘোষণা করা হয়। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সিলেট বিভাগের কথা যদি একটু বলি, তাহলে 19টি সংসদীয় আসনেই কিন্তু বিএনপির জয় হয়েছে এবং 18টিতেই কিন্তু জয় আনে বিএনপি। এবং খেলাফত মজলিসের কথা যদি একটু বলতে চাই, তাহলে এই 19টি আসনে খেলাফত মজলিসে প্রায় একটি আসনে কিন্তু তারা কিন্তু জয়প্রাপ্ত হয়েছে। তবে সিলেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যদি কথা বলি, তাহলে এই সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখনো রয়েছে এবং সিলেটের টোটাল বিভাগের মধ্যে কোনো ধরনের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো মূলত এখন যেভাবে রয়েছে সবকিছু কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি প্রশাসনের কাছ থেকে। তো এই ছিল নির্বাচন পরবর্তী সিলেটের সার্বিক পরিস্থিতি আমার কাছ থেকে। আমরা চট্টগ্রাম এবং সিলেটে যুক্ত ছিলাম, সহকর্মীরা জানাচ্ছিলেন বেশিরভাগ আসনে বিএনপির আপনার কাছে আসবে এবং সবশেষ খবর জানতে পারবো। আমরা এবার চলে যেতে চাই নির্বাচনী ফলাফল বিশ্লেষণে, তা জানাবেন আমাদের সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ ইনান আপনাকে। যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং রাত থেকে বেসরকারিভাবে যেই ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে সেই ফলাফলগুলো আসতে শুরু করেছে। বেশিরভাগ কেন্দ্রের বেসরকারি যে ফলাফল সেটি চলে এসেছে, আমাদের হাতেও সেই ফলাফলগুলো আছে। যদি সেই ফলাফলগুলো দেখে নিতে চাই, শুরুতে ঢাকা 17 আসনের ফলাফল দেখতে চাই। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাত ইসলামের প্রার্থী SM খালিদুজ্জামান। এখানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ভোট পেয়েছেন ৭১,৭৪৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান পেয়েছেন ৬৫,৯৭২। এবং তারপরে আমরা আরও একটি আসন দেখতে চাই, ঢাকা 15 আসন। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ছিল মোহাম্মদ শফিকুল ইসলাম খান।
ডাক্তার শফিকুর রহমান ভোট পেয়েছেন ৮২,৬৪৫টি এবং তার নিকটতম বিএনপির প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬১,৯২০, অর্থাৎ ২০,০০০-এর বেশি ভোটের ব্যবধানে এখানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তারপরে আরও একটি আসনের খবর আমরা যদি জানাতে চাই, নীলফামারী ২ আসন, এই আসন থেকেও বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। তিনি ভোট পেয়েছেন ১,৪৫,২০২টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম পেয়েছেন ১,৩৪,৫৭৯টি। এবং এরপরে যদি আরও একটি আসন আমরা দেখতে চাই, সেটি যশোর ৬ আসনে জয়ী হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মোক্তার আলী এবং এই যশোর ৬ আসনে মোট ৮১টি কেন্দ্র ছিল এবং এখানে মোক্তার আলী ভোট পেয়েছেন ৯১,০৩৭টি এবং তার যেই মূল প্রতিদ্বন্দ্বী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ আবুল হোসেন আজাদ, তিনি ভোট পেয়েছেন ৭৯,১৫৯টি এবং তারপরে যদি একটু দেখতে চাই হবিগঞ্জের একটি আসন, হবিগঞ্জ ৪ আসন, এখানে বিজয়ী হয়েছে বিএনপি প্রার্থী SM ফয়সাল, তার প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ গিয়াসউদ্দিন। হবিগঞ্জ ৪ আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৮৩টি এবং এখানে বিজয়ী হয়েছেন বিএনপির SM ফয়সাল, তিনি ভোট পেয়েছেন ১,৬৫,৮৫০ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের গিয়াসউদ্দিন পেয়েছেন ৭১,১২৪টি ভোট। তারপরে যদি একটু দেখতে চাই আরও একটি আসনের নির্বাচনী যেই ফলাফল, মাগুরা ২ আসন, মাগুরা ২ আসনে নিতাই রায় চৌধুরী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে তিনি বিজয় লাভ করেছেন বেসরকারিভাবে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতে ইসলামের মুশতারেশেদ বিল্লাহ, তিনি ভোট পেয়েছেন ১,১৭,৮০৭ এবং বিজয়ী যিনি হয়েছেন বিএনপির নিতাই রায় চৌধুরী, তিনি পেয়েছেন ১,৫০,১৮০ ভোট। তিনি প্রায় ৩০,০০০-এর বেশি ভোট ব্যবধানে তিনি জয়ী হয়েছেন মাগুরা ২ আসন থেকে। বেসরকারি যেই ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে এবং তার পরে যদি আরও একটি আসন দেখে নিতে চাই, একটা আসনের ফলাফল সুনামগঞ্জ ৩ আসন, সুনামগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ কায়সার আহমেদ, তিনি বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন। বিজয়ী যে প্রার্থী কায়সার আহমেদ পেয়েছেন ৯৬,৬৬৬ এবং স্বতন্ত্র আনোয়ার হোসেন পেয়েছেন ৫১,৯৪৮টি। মোটামুটি এই ছিল এখনকার মতো যে আমার কাছে যে কয়টি আসন ছিল এবং সেই আসনের যে ফলাফল সেটি। ইনাম, ধন্যবাদ মনির। ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, এসির সব ধরনের কষ্ট সফল হয়েছে। তিনি আরো বলেছেন, নির্বাচনের মতোই স্বচ্ছ হবে ফলাফল ঘোষণাও। আমার খুবই ভালো লেগেছে, কিছু ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকবেই। এটা 18 কোটি লোকের দেশ, 187 মিলিয়ন ভোটারের দেশ, আর যদি রেফারেন্ডাম সহ যদি ধরি 254 মিলিয়ন ব্যালট আমাদেরকে ছাপাতে হয়েছে, বিলি করতে হয়েছে। আপনাদের সহযোগিতা না হলে কিন্তু আমরা এই সুন্দর নির্বাচনটা উপহার দিতে পারতাম না। আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, দেশবাসীর কাছে কৃতজ্ঞ, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ এবং রাজনৈতিক দলের কাছে কৃতজ্ঞ, ভোটারদের কাছে কৃতজ্ঞ। আমার যে ল এনফোর্সমেন্ট এজেন্সির প্রায় 17 লক্ষ লোক কাজ করেছে, আমাদের ভোট কালেক্টর যারা ভোট কালেক্ট করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9.5 লক্ষ মিলিয়ে প্রায় 17.5 লক্ষ লোক এখানে কাজ করেছে এই ভোটে। অনেক দেশে 17.5 লক্ষ লোকই নাই, কিন্তু আমরা এদেরকে কোঅর্ডিনেট করে একটা সুন্দর নির্বাচন আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে। আমাদের প্রত্যাশা থাকবে, এই যে একটা সুন্দর নির্বাচন হলো, আমি বলবো না যে এটা পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি আমেরিকান নির্বাচন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। সুতরাং যেটুকু হয়েছে আমার মনে হয় অতীতের ইতিহাস যদি আমরা দেখি, ইনশাল্লাহ যে কোনো মানদণ্ডে এটা অত্যন্ত ভালো নির্বাচন
গ্রহণযোগ্য নির্বাচন এবং যে জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম সে ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে আমরা মনে করি। এখানে একটা দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।